আজ শুনবেন উইলিয়াম শেক্সপিয়ারের গল্প হ্যামলেট নাটক অবলম্বনে রক্তপুরাণ। এটি আসলে একটি নাটক, তবে এটিকে গল্পের আঙ্গিকে আমরা পরিবেশন করছি। শীতের রাত, সমগ্র ডেনমার্ক জুড়ে যেন একটা বরফের সাদা চাদর বিছানো রয়েছে। নিশ্ছিদ্র কুয়াশায় দুহাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না স্পষ্ট। আজ আবার অমাবস্যা। রাতের আঁধারে এলসিনো দুর্গের পূব দিকে পাহারা দিচ্ছিল এক প্রহরী। ডেনমার্ক রাজপ্রাসাদের কাছেই এই দুর্গ। প্রহরীর হাতে রয়েছে একটি লণ্ঠন। অবশ্য এই পুরো কুয়াশার চাদর ভেদ করার মতো ক্ষমতা নেই সেই লণ্ঠনের আলোর। প্রচণ্ড ঠান্ডায় যেন বরফের কুঁচি পুরো চামড়ার পোশাক ভেদ করে দাঁত বসাচ্ছে শরীরে। গায়ের রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। মাঝে মধ্যেই ঠক ঠক করে কেঁপে উঠছে প্রহরীদের হাত পা। একই মরণ শীত, তার উপরে জুটেছে আরো এক সমস্যা। কিছুদিন ধরেই রক্ষীদের কাছে রাতে পাহারা দেওয়ার ব্যাপারটা খুবই আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। কয়েক রাত ধরেই নাকি একটা রহস্যময় মূর্তিকে দেখা যাচ্ছে দুর্গ প্রাচীরে। মূর্তিটা যদিও এখনো তেমন কোনো বিপদ ঘটায়নি, তবে ভয়ের কারণ এই যে মূর্তিটার প্রেতের মতোই হঠাৎ করে আগমন ঘটে, আবার তেমন করেই হঠাৎ শূন্যে মিলিয়ে যায়। দুর্গ প্রাচীরের বাতাসে কেবল থেকে যায় একটা অদ্ভুত সুন্দর সুগন্ধ। সেই রহস্যময় মূর্তি কেবলই নাকি চুপচাপ রক্ষীদের দিকে তাকিয়ে থাকে। সে যেন কিছু বলতে চেষ্টা করে। সম্প্রতি রাজার মৃত্যু হয়েছে। প্রহরীরা বলা বলি করছে প্রেত মূর্তি নাকি অবিকল প্রয়াত রাজার মতোই দেখতে। দেখতে দেখতে প্রহরী মহলে একটা ভয়ের আবহাওয়া সৃষ্টি হলো। কেউই রাতে পাহারা দিতে চাইছে না। সন্ত্রস্ত রক্ষীরা ব্যাপারটা হোরেশিওর কানে তুলেছে। যুবরাজ হ্যামলেটের ঘনিষ্ঠ বন্ধু এই হোরেশিও। এমন অদ্ভুত খবর শুনে তিনিও বিস্মিত হয়েছেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে দাঁড়িয়েছে যে রক্ষীদের কথার সত্য মিথ্যা যাচাই করা প্রয়োজন। তাই উনি নিজেই আজ রাতে এসেছেন দুর্গে পাহারা দিতে। দুর্গের বড় ঘণ্টাধ্বনির সাথে সাথে রাতের প্রহর এগিয়ে চলছিল। এই প্রচণ্ড শীতে প্রেতের অপেক্ষা করতে করতে একসময় বিরক্ত হয়ে ওঠেন হোরেশিও। মনে মনে ভাবেন এসব ওই অশিক্ষিত প্রহরীগুলোর অন্ধবিশ্বাস ছাড়া আর কিচ্ছু নয়। লেপের উষ্ণতা ত্যাগ করে মিছিমিছি সারা রাত আকাশতলে কাটাচ্ছেন তিনি। রাত যখন প্রায় শেষ হয়ে এসেছে, দুর্গের ঘড়িতে ঢং ঢং করে 3টের ঘন্টা পড়তেই চমকে ওঠেন হোরেশিও। চারপাশের পরিবেশটা কেমন যেন পাল্টে গিয়েছে না? এতক্ষণ ঠান্ডা বাতাসের সঙ্গে একটা ঝিঁঝির শব্দ ভেসে আসছিল। এখন কেমন করে যেন সব চুপ হয়ে গিয়েছে। এমন করে আরো 5 মিনিট কাটল। হোরেশিও সম্পূর্ণরূপে সজাগ যে অজান্তেই কারোর অপেক্ষায় রয়েছে সে। হঠাৎই সমস্ত নীরবতা ভঙ্গ করে দুর্গের প্রাচীরে একটা ধোঁয়ার কুণ্ডলী যেন ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছে। ক্রমে ক্রমে সেই ধোঁয়ার স্তূপ থেকে একটি মানুষের অবয়বের সৃষ্টি হল। হোরেশিও দেখলেন প্রাচীরের গায়ে যেন দাঁড়িয়ে রয়েছেন তাদের সদ্য প্রয়াত রাজা। কিন্তু কিন্তু এই কি করে সম্ভব? তিনি নিজে রাজাকে কফিনে দেওয়ার সময় হাজির ছিলেন। মেরুদণ্ড দিয়ে শীতল একটা স্রোত বয়ে যায় হোরেশিওর। কিন্তু কয়েক মুহূর্ত, তারপরেই ধীরে ধীরে কুয়াশার চাদরের সাথে যেন মিশে যায় সেই অবয়ব। ভোজবাজির মতো মিলিয়ে যায় শেষ রাতের আধারে।
পিতার মৃত্যুকালে হ্যামলেট ছিলেন রাজধানীর বাইরে। ফিরে এসে তিনি বাবার মৃত্যু সংবাদ পান। দুপুরবেলায় বাগানে বিশ্রাম করবার সময় এক বিষাক্ত সাপের দংশনে রাজা মারা যান। বাবার এই অপঘাতে মৃত্যুতে হ্যামলেট খুবই দুঃখ পেয়েছিলেন, তবে তার চেয়েও বেশি আঘাত পেয়েছিলেন এর পরের ঘটনায়। বাবার মৃত্যুর কিছুদিন যেতে না যেতেই কাকা ক্লডিয়াস তার মাকে বিয়ে করে বসলেন। রানী গার্ট্রুডের সাথে গাঁটছড়া বেঁধে ডেনমার্কের সিংহাসনে চড়ে বসলেন তিনি। দেশের লোকেরা কিন্তু বিষয়টা মেনে নিতে পারেনি, তবে নব্য রাজার ভয় কেউ মুখও খোলেনি। বাবার মৃত্যুর ঠিক পরেই এই বিয়ে আর সিংহাসন অধিকারের ঘটনাটা কোনোভাবেই মেনে নিতে পারেনি হ্যামলেট। সন্দেহের কালো মেঘ উদয় হয়েছে তার মনে। সত্যিটা আসলে কি? আসলেই কি অপঘাতে মৃত্যু হয়েছিল প্রাক্তন রাজার? ঠিক এমন সময় হোরেশিও একদিন বললেন, হ্যামলেট, তোমাকে একটা খবর দেওয়া দরকার, কিন্তু কিভাবে যে বলি। আমতা আমতা করেন তিনি। হ্যামলেট নিজের তলোয়ারের ধার পরীক্ষা করতে করতে বললেন, এত সংকোচ করছো কেন? রাজপদ ও মর্যাদার মানে বোঝার আগে থেকেই আমরা বন্ধু, কাজেই নির্দ্বিধায় বলে ফেলো যা বলতে চাও। হোরেশিও একটু ভেবে নিয়ে এক নিঃশ্বাসে বললেন, রোজ রাতে এক প্রেত মূর্তির আবির্ভাব হচ্ছে আমাদের দুর্গে। আর আরো একটা কথা, ওই মূর্তিকে অবিকল তোমার বাবা, মানে আমাদের প্রয়াত রাজার মতন দেখতে। কথাটা শুনেই হ্যামলেট মাথা তুলে বন্ধুর দিকে তাকালেন। প্রথমটা তিনি বিশ্বাস করতে পারলেন না কথাটা। তারপর হতভম্বের মতো বললেন, তোমার কথায় আমি চট করে অবিশ্বাস করতেও পারি না, কিন্তু যা বলছো তোমার কোথাও ভুল হচ্ছে না তো? নিজের চোখে না দেখে, পরখ না করে কোনো উড়ো খবর দেওয়ার লোক যে আমি নই, তো তুমি জানোই। হ্যামলেট কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, আজ রাতে আমি নিজেই যাব সেই প্রেত দর্শনে। সেদিন শেষ রাতে বন্ধু হোরেশিওর সাথে এলসিনো দুর্গে উপস্থিত হলেন হ্যামলেট। অন্যান্য দিনের মতো আজও কুয়াশার চাদরে সমস্ত চরাচর অদৃশ্য হয়ে রয়েছে। দুই বন্ধুর হাতেই জোরালো লণ্ঠন থাকা সত্ত্বেও আধারের ঘেরাটো ভাঙা যায়নি। পশ্চিম থেকে শোঁ শোঁ করে হিমেল বাতাস বইছে। সেই হাওয়ায় কাঁপতে থাকা আলোক শিখা যেন আপনা থেকেই একটা ভৌতিক আবহের সৃষ্টি করেছে। চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে বসে আছে দুজনে। হঠাৎ দুর্গ প্রাচীরে আগের দিনের মতোই একটা ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে শুরু করল। আবারও চারিপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠেছে। অদ্ভুত সুন্দর একটা গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে। একটা অজানা ভয় যেন পেয়ে বসলো হ্যামলেটকে। এমন অনুভূতি তার আগে কখনো হয়নি। যেন আতঙ্কের একটা চোরা স্রোত বয়ে গেল ওর মেরুদণ্ড দিয়ে। সেই ধোঁয়া জমাট বেঁধে ধীরে ধীরে একটা মানুষের অবয়ব ধারণ করল। তারপর হাওয়ায় ভেসেই তার দিকে খানিকটা এগিয়ে এলো সেই অবয়ব। কাছে আসতেই হ্যামলেট চিনতে পারল সেই মূর্তিকে। নিমেষে যেন ভয়টা কেটে গেল তার। চেঁচিয়ে উঠে বললেন, হায় ঈশ্বর, এ যে আমার বাবা, ডেনমার্কের রাজা! এ কি দেখছি আমি? এও কি সম্ভব? চেঁচিয়ে উঠবার সঙ্গে সঙ্গেই প্রেত মূর্তিটা হাত নেড়ে ডাকলো তাকে। এখন কি করবে বুঝতে পারল না হ্যামলেট। হ্যামলেট, হ্যামলেট। কাঁপতে কাঁপতে হোরেশিওর দিকে তাকালো। সেই লণ্ঠনের আলোয় বন্ধুর কপালে জমে থাকা ঘামের বিন্দু লক্ষ্য করা গেল। তুমি নির্ভয় এগিয়ে যাও হ্যামলেট, আমি আছি, তাকে আশ্বস্ত করলেন হোরেশিও। উনি তো হাত নেড়ে তোমাকে ডাকছেন।
মনে হয় তোমায় কিছু বলতে চান। আরে ডেনমার্কের যুবরাজ তুমি, ভয় পাওয়া তোমায় মানায় না হ্যামলেট। সর্বময় ঈশ্বর রয়েছেন, রক্ষা করলে তিনিই করবেন। এখন দেরি করো না, যাও, এগিয়ে যাও। কেমন মোহাচ্ছন্নের মতো সামনের দিকে এগিয়ে গেল হ্যামলেট। কিছু দূর যাওয়ার পরেই সে নিশ্চিত হল এই প্রেত মূর্তিটা তাঁর বাবারই। জীবিত অবস্থায় রাজা যে পোশাক পরতেন, এই মূর্তির পরনেও হুবহু সেই একই পরিচ্ছদ। তবুও ওর হাত পা যেন অবশ হয়ে আসছিল। এর আগে এমন অলৌকিক অভিজ্ঞতা তার হয়নি। জামার হাতায় কপালের ঘাম মুছতে মুছতে চারপাশটা একবার দেখে নিল সে। এই অতি প্রাকৃতিক ভয়ঙ্কর ঘটনা যা ঘটে চলেছে তার চোখের সামনে, এর ব্যাখ্যা কি? কিভাবে সম্ভব এটা? হ্যামলেট একবার ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় চিৎকার করে বলল, আপনি কে? রোজ রাত্রে আপনি কেন আসেন এখানে? শুভ বা অশুভ, যে রূপ প্রেতাত্মাই আপনি হন না কেন, যে রূপেই আপনি এসে থাকুন, আমি কথা বলতে চাই আপনার সাথে। কিছু বলার থাকলে আপনি স্বচ্ছন্দে বলুন, নিজের পরিচয় দিন। কিছুক্ষণ সব নিস্তব্ধ। তারপর চাপা ফ্যাঁস ফ্যাঁসে একটা স্বরে জবাব দিল সেই প্রেত মূর্তি, আমি তোমার নিহত বাবার প্রেতাত্মা। মনে হলো যেন কোনো অতল গিরিখাত থেকে উঠে আসছে সেই স্বর। কথাটা শুনে হ্যামলেটের সব ভয় কেটে গিয়েছে। বিস্মিত কণ্ঠে এসে বলল, নিহত? কি বলছেন আপনি? বাবা অপঘাতে মারা গেছেন ঠিকই, তাই বলে নিহত? এর অর্থ কি? প্রেতমূর্তি বলল, আগে আমার সব কথা শোনো হ্যামলেট। তোমার কাকা ক্লডিয়াসই আমায় হত্যা করেছে। সেদিন দুপুরে বাগানের গাছের ছায়ায় শুয়ে আমি নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম, আর সেই সময় সবার নজর এড়িয়ে শয়তান ক্লডিয়াস হেবোনা গাছের বিষাক্ত রস ঠেলে দেয় আমার কানে। হ্যামলেট যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এ কি শুনছে সে? তার কাকা, তার নিজের কাকাই তার বাবার খুনি। অপলকে তাকিয়ে থাকে সে মূর্তির দিকে। প্রেতমূর্তি বলে চলে, আর তার ওই চক্রান্তে তাকে কে সাহায্য করেছে জানো? ওই ধূর্ত ক্লডিয়াসকে সাহায্য করেছে আমার স্ত্রী, তোমারই গর্ভধারিণী মা। আমার আত্মা অতৃপ্ত হ্যামলেট। তুমি আমার একমাত্র সন্তান, একমাত্র তুমিই পারবে এর প্রতিবিধান করতে। তাই সবকিছু বললাম তোমাকে। তুমি এই অন্যায়ের বিচার করো, প্রতিশোধ নিও এই চক্রান্তের। একমাত্র তাহলেই আমার বিদেহী আত্মা শান্তি পাবে। আমি এখন আসি বাবা, ভালো থেকো, প্রজাদের খেয়াল রেখো, বিদায়। এই অবধি বলেই ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সেই মূর্তি। বিস্ময়ে হতবাক হ্যামলেট কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তারপর অজ্ঞান হয়ে দুর্গের ছাদে লুটিয়ে পড়ল। ঘণ্টাখানেক পর জ্ঞান ফিরলে বন্ধু হোরেশিও আর মার্সেলিস নামে এক বিশ্বস্ত রক্ষীকে সব কথা খুলে বলল সে, আর তাদের দিয়ে প্রতিজ্ঞা করালো যাতে তারা এখনই এই বিষয়ে কাউকে কিচ্ছু না বলে। যা দেখলাম আর তোমার কাছে শুনলাম সবই অদ্ভুত। আচ্ছা, মৃত আত্মা কি কথা বলতে পারে? হ্যামলেট উদাস কণ্ঠে বললেন, There are more things in heaven and earth, Horatio. সেই রাতের ঘটনা হ্যামলেটের মনে প্রচণ্ড প্রভাব ফেলেছে।
একবার নিজের মনে মনে বলছে, বাবার প্রেতাত্মার মুখে যা শুনলাম তা কি সত্য? সত্যি হলে আমায় অবশ্যই এর প্রতিবিধান করতে হবে। আবার পরক্ষণেই তার মনে হচ্ছে, শুধু প্রেতাত্মার মুখের কথায় বিশ্বাস করে প্রতিশোধ নেওয়া কি ঠিক? না, তার আগে যদি এই ঘটনার কোনো প্রমাণ পাওয়া যেত। রাত দিন এইসব কথা ভেবে ভেবে সে পাগলের মতো হয়ে উঠল। খিদে তৃষ্ণা উধাও হয়েছে। চুপ করে বসে থাকতে পর্যন্ত ভালো লাগে না তার। কেবল একটা কথাই মাথায় ঘোরে, তার নিজের মা এমন কাজটা কিভাবে করতে পারল? ডেনমার্ক রাজ্যের বৃদ্ধ মন্ত্রীর নাম পলোনিয়াস। তার একটি ছেলে এবং একটি মেয়ে। ছেলের নাম লেয়াটিস আর মেয়ের নাম ওফিলিয়া। ওফিলিয়া ছিলেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তিনি এবং হ্যামলেট বহু বছর ধরে একে অপরকে প্রচন্ড ভালোবাসতেন। রাজ্যের সবাই এক প্রকার ধরেই নিয়েছিল যে হ্যামলেটের সাথেই ওফিলিয়ার বিয়ে হবে। কিন্তু এখন প্রজারা বলা বলি শুরু করেছে যে হ্যামলেটের নাকি হাবে ভাবে কথাবার্তায় অস্বাভাবিকতার লক্ষণ দেখা গিয়েছে। এই কথা শুনে পলোনিয়াস খুবই চিন্তায় পড়েছেন। তিনি কাছের লোকেদের বললেন, হোক না হ্যামলেট রাজার ছেলে, তা বলে বাবার মৃত্যুতে যিনি পাগল হতে বসেছেন তার সাথে কি মেয়ের বিয়ে দেওয়া যায়? আর বিয়ে দিলেও কি তা সুখের হবে? এদিকে হ্যামলেট পড়েছেন সমস্যায়। তিনি বেশ বুঝতে পারছেন বাবার মৃত্যুর পরও সব শেষ হয়ে যায়নি। এক গভীর চক্রান্ত তাকে মাকড়সার জালের মতো ঘিরে ধরছে। কিন্তু তা সত্ত্বেও তিনি কাউকে অপরাধী বলে চিহ্নিত করতে পারছেন না। ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত বলে ধরতে পারছেন না কাউকেই। শেষমেশ অনেক ভেবে চিনতে তিনি এই সমস্যার সমাধানের হদিশ পেলেন। ঠিক করলেন রাজা, রানী, পলোনিয়াস, ওফিলিয়া সবার উপর আড়াল থেকে কড়া নজর রাখবেন। খুঁটিয়ে বিচার করবেন এদের সবার কথাবার্তা, আচার আচরণ। এমনভাবে কাজটা করতে হবে যাতে কেউ তাকে গ্রাহ্যের মধ্যেই আনবে না, অথচ সে সবার উপর নজর রাখতে পারবে। কিন্তু কিন্তু কিভাবে করবে এমন কাজ? তিনি মনে মনে ভাবলেন, প্রজামহলে তো এমনিতেই তার পাগল হয়ে যাওয়ার একটা কথা রটে গিয়েছে, আর এই গুজব কি হাতিয়ার করে হ্যামলেট পাগলের অভিনয় শুরু করলেন। কখনো খেতে বসে উচ্চস্বরে গেয়ে ওঠেন তিনি, তো কখনো রাজপথে হঠাৎ নৃত্য আরম্ভ করে দেন। তারই অদ্ভুত আচরণ আর পাগলাটে কথাবার্তা শুনে সকলেই প্রমাদ করলেন। তবে হ্যামলেটের এই ধরনের আচরণে সব থেকে বেশি ব্যথা পেল ওফিলিয়া। সে যেমন দেখতে সুন্দর, তেমনই তার মনটাও সোজা সরল, খোলামেলা। কোনো কুটিলতার ছায়া এখনো পর্যন্ত পড়েনি সেখানে। সে আর এসব সহ্য করতে পারছিল না। তার সখীদের সাথে আর বাগানে বেড়াতে বেরোয় না, ভালো মন্দ কিছু মুখে তোলে না, সাজগোজও করে না। দিন দিন সে যেন কেমন ভেতর থেকে ঝিমিয়ে পড়ছিল। যাকে সে এত ভালোবাসে তার এইরকম অবস্থায় তার কি কিছুই করণীয় নেই? কালের নিয়মে এইভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। এলসিনোর দুর্গপ্রাচীরে আর প্রেতাত্মার আবির্ভাব হয়নি। হ্যামলেট কিন্তু কিছুতেই তার বাবার কথাগুলো ভুলতে পারছে না। বাবার সেই প্রেত মূর্তি তাকে অন্যায়ের প্রতিবিধান করতে বলেছে। এতদিনে হ্যামলেট অপরাধীদের নিশ্চয়ই চিনতে পেরেছে, তবে তার একার পক্ষে এই অন্যায়ের প্রতিবিধান করা সম্ভব নয়। এই চক্রান্তের জাল তার ভাবনার থেকেও অনেক গভীর। শেষমেশ অনেক ভেবে তিনি একটা বুদ্ধি বের করলেন।
সেই সময় নাটকে অভিনয় করতে শহরে এসে জুটেছে একদল অভিনেতা অভিনেত্রী। তিনি স্থির করলেন রাজা রানীর মনোভাব যাচাই করতে তাদেরই কাজে লাগাবেন। নাটকের কুশীলবদের সাথে দেখা করলেন হ্যামলেট। তিনি ওদের সর্দারকে বললেন, আমি একটা নাটক লিখছি। আমি চাই রাজপ্রাসাদে এই নাটক মঞ্চস্থ করুন আপনারা। অবশ্য তাতে যদি আপনাদের অসুবিধে না হয় তবেই। অভিনেতারা সবাই বেজায় খুশি। অসুবিধার প্রশ্নই ওঠে না। স্বয়ং যুবরাজের লেখা নাটকে তারা অভিনয় করবেন, এ তো আনন্দের কথা। প্রাসাদে ফিরে এসে হ্যামলেট নাটক লিখতে শুরু করলেন। বিষয়বস্তু তো আগে থেকেই তার জানা। কুশীলবদের মুখে সংলাপ বসাতে সময় লাগলো না ওর। বাবার প্রেতাত্মার মুখে যে কাহিনী শুনেছিলেন হুবহু তারই আদলে লিখতে হবে নাটক। কিভাবে রাজাকে সরিয়ে সিংহাসন দখল করে রাজার ছোট ভাই, আর তার সাথে রানীর চক্রান্ত, ঘুমন্ত রাজার কানে বিষ ঢেলে তাকে হত্যা, এই সবই থাকবে নাটকে। এবার হ্যামলেটের মুখে একটা হাসি ফুটল। অল্প কিছুদিনের মধ্যেই নাটক লেখা শেষ হয়ে গেল। এক সন্ধ্যায় হ্যামলেট তা অভিনেতাদের পড়ে শোনালেন। সকলেই বাহবা দিলেন। নাটকের কাহিনী তাদের খুবই পছন্দ হয়েছে। আর দেরি না করে অভিনেতারা ছুটিয়ে মহড়া দিতে আরম্ভ করলেন। মহড়া চলতে চলতে নাটক মঞ্চস্থ করার দিনক্ষণ স্থির হয়ে গেল। দেখতে দেখতে অনুষ্ঠানের দিন এসে গিয়েছে। মঞ্চের নিচে প্রথম সারিতে হ্যামলেট এসে বসলেন। রাজা ক্লডিয়াস ও রানী গার্ট্রুডের খুব কাছে। পাদপ্রদীপের আলোয় তিনি খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন তাদের হাবভাব। এদিকে নাটক এগিয়ে চলল। হ্যামলেট স্পষ্ট বুঝতে পারলেন অভিনয় দেখতে দেখতে ক্লডিয়াসের মুখখানা কেমন যেন বিবর্ণ হয়ে পড়ছে। এর কিছুক্ষণ বাদেই বাগানে ঘুমন্ত রাজার কানে বিষ ঢেলে দেওয়ার দৃশ্যটা সামনে এলো। এবার আর সহ্য করতে পারলেন না নতুন রাজা। তিনি আসন ছেড়ে উঠে প্রাসাদের ভেতরে চলে গেলেন। হ্যামলেট লক্ষ্য করলেন তার মাও ভেতরে ভেতরে যথেষ্ট অস্থির হয়ে উঠেছেন। এইবার আর কোনো সন্দেহ রইল না। মৃত বাবা তাকে যে সমস্ত কথা বলেছেন তার সবটাই সত্যি। নাটক দেখতে দেখতেই হ্যামলেট স্থির করলেন এই অন্যায়ের প্রতিবিধান করার এবং বাবাকে করা প্রতিজ্ঞা পালনের সময় এসে গিয়েছে। বাবার হত্যাকারীর সাথে তার যে সম্পর্কই থাকুক না কেন, তিনি নিজের হাতে শাস্তি দেবেন তাকে। আর এই হবে বাবার প্রতি তার শেষ শ্রদ্ধাঞ্জলি। নাটকের শেষে অভিনেতাদের ডাক পড়ল রাজদরবারে। রাজা তাদের দলগত অভিনয়ের প্রশংসাই করলেন। পারিশ্রমিক ছাড়াও অঢেল বকশিশ দিলেন। সব কথাবার্তার শেষে রাজা জানতে চাইলেন, এই চমকপ্রদ নাটকটির রচয়িতা কে? তার পরিচয় পেলে আমি স্বয়ং তাকে পুরস্কৃত করব। সকলে জানালেন রাজা ক্লডিয়াসের ভাইপো হ্যামলেটই লিখেছেন এই নাটক। রাজা অবাক হয়ে ভ্রু কুঁচকলেন। এই সংবাদে ভেতরে ভেতরে তিনি খুব ধাক্কা খেয়েছেন। একটা আশঙ্কার কালো ছায়া ওর মুখের উপর নেমে এলো। তবে কি সবটা ফাঁস হয়ে গেল? সমস্ত সত্যি কি উন্মুক্ত হয়ে গিয়েছে তার ভাইপো হ্যামলেটের কাছে? কিন্তু তা কি করে সম্ভব? না 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 না, এ হতে পারে না। অস্থির হয়ে উঠলেন তিনি। তৎক্ষণাৎ দরবার ফাঁকা করার হুকুম দিলেন ক্লডিয়াস। একটু ভাবতে হবে, একটু ভাবতে হবে। এক্ষুনি ব্যবস্থা না নিলে সব শেষ হয়ে যেতে পারে। সমস্ত সাজানো ছক তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। না না না, এ কিছুতেই হতে পারে না।
এই সিংহাসনের জন্য অনেক বলিদান দিয়েছে সে। দরকার হলে আরো একটা দিতে ক্ষতি কি? হ্যাঁ? মনে মনে একটু হাসলেন ক্লডিয়াস। এদিকে হ্যামলেটের পাগলামি দিনে দিনে বেড়েই চলল। তিনি কখনো কাঁটা চামচ দিয়ে স্যুপ খেতে যান, তো কখনো রাজাকে অভিবাদন করে গোলাপের বদলে কাঁটা গাছের ডাল উপহার দেন। কখনো খলখলি হেসে ওঠেন, আবার কখনো অকারণেই রাগে ফেটে পড়েন। এইরকম অবস্থায় রানী এবং মন্ত্রী পলোনিয়াসের সাথে পরামর্শ করলেন রাজা। ক্লডিয়াস স্থির করলেন যে হ্যামলেটকে এ রাজ্যে রাখা মোটেই নিরাপদ নয়। যে করেই হোক তাকে দেশের বাইরে পাঠাতেই হবে, না হলে অনভিপ্রেত কোনো কাণ্ড ঘটে যেতে পারে। পাগলের সাথে বাস করা তো আর কোনো সুখকর ঘটনা নয়। রানী গার্ট্রুড নিজে দায়িত্ব নিলেন এই কাজের। ক্লডিয়াসের দুর্ভাবনা কম নয়। তিনি জানেন যেভাবেই হোক হ্যামলেট আসল সত্যিটা জানতে পেরে গিয়েছে। সে বুঝে গিয়েছে তিনি হত্যা করেছেন তার বাবাকে। হ্যামলেট যদি দেশে থাকে তবে সাংঘাতিক কিছু একটা ঘটে যেতে পারে। পরের দিনই মন্ত্রী পলোনিয়াসের লোক এসে হ্যামলেটকে জানালো তার সাথে রানী গার্ট্রুড দেখা করতে চান। ওদিকে পলোনিয়াস আবার গার্ট্রুডকে বললেন, রানীমা, হ্যামলেটের সাথে দেখা করবার সময় আপনি খুব স্বাভাবিক আচরণ করবেন। তাকে বলবেন আপনি তার দুঃখ সইতে পারছেন না। আমার লোক গেছে ওকে খবর দিতে, এক্ষুনি হয়তো তিনি এসেও যাবেন। আবার বলছি রানীমা, পাগলের সামনে কখনোই নিজের অস্থিরতা প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয়। আপনি ভয় পেয়েছেন বা ঘাবড়ে গেছেন বুঝলে তার পাগলামি আরো বেড়ে যেতে পারে। তবে একান্তই ভয় পেলে আমায় ডাকবেন, আপনার কোনো ভয় নেই। আমি আপনার ঘরের পর্দার আড়ালেই লুকিয়ে থাকব। আপনার বিপদ দেখলে আমি ঢাল হয়ে রক্ষা করব আপনাকে। নিন, এবার তৈরি হয়ে নিন। বলেই পর্দার আড়ালে লুকোলেন পলোনিয়াস। কিছুক্ষণ বাদে মায়ের তলব পেয়ে মা বলতে বলতে সেই ঘরে হাজির হলেন হ্যামলেট। তারপর গার্ট্রুডের পায়ের কাছে বসে আদুরে গলায় জানতে চাইলেন, কি হয়েছে মা? তুমি আমায় ডেকেছ? ও মা, বলো, আমি কি করতে পারি তোমার জন্য? গলার স্বরটা কৃত্রিমভাবে ভারাক্রান্ত করে রানী বললেন, আমি তোমার আচরণে খুব আঘাত পেয়েছি বাবা। তুমি তোমার বাবার মনেও ভীষণ দুঃখ দিয়েছ। তা হতে পারে মা, তবে শুধু আমিই নই, তুমিও দুঃখ দিয়েছো আমার বাবার মনে। হ্যাঁ, তবে এটা ঠিক যে ডেনমার্কের বর্তমান সম্রাটকে খুশি করতে তুমি সফল হয়েছো, আর তাই উনি তোমায় বিয়ে করেছেন। রাগে ফুঁসে উঠলেন হ্যামলেট। তুমি কি আমায় ভুলে গেছো হ্যামলেট? কি যা তা বলছো তুমি? না, আমি তোমায় মোটেও ভুলিনি গো মা, ভুলিনি। মহান যিশুর নামে শপথ করে বলছি, তোমায় আমি সত্যি ভুলিনি। তুমি আমার গর্ভধারিণী মা, ডেনমার্কের রানী, আর বর্তমানে আমার কাকার স্ত্রী। হ্যামলেট, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? মা, তুমি স্থির হয়ে বসো। আমি বরং তোমার সামনে একটা আয়না ধরি, তোমার যাবতীয় অন্যায় ও দুষ্কর্মের কথা তোমাকেই শোনাই। সেসব শুনলেই তুমি বুঝতে পারবে তোমার চরিত্রটা আসলে কেমন। এমন একজন মহিয়সী নারীকে কি কেউ চট করে ভুলতে পারে? না, ভোলা সম্ভব। আর আমি কেন এরকম আচরণ করছি সবটা শুনলে তুমি সেটা অনায়াসেই বুঝতে পারবে। ছেলের কথা শুনে রানী গার্ট্রুড ভয় পেলেন। এইবার কি তবে সত্যিটা সামনে চলে আসবে? পরিস্থিতি সামাল দিতে তিনি সন্ত্রস্ত গলায় বলে উঠলেন, তুই কি আমায় হত্যা করতে চাস? তোর চোখগুলো অমন লাল দেখাচ্ছে কেন?
ওরে কে কোথায় আছিস, আমায় বাঁচা। আমি যে পাগলের পাল্লায় পড়েছি। হ্যামলেট, হ্যামলেট আমায় মেরে ফেললো গো, হ্যামলেট আমায় মেরে ফেললো গো। রানীর আর্তনাদ শুনে পর্দার আড়াল থেকেই পলোনিয়াস বললেন, ভয় নেই, আমি আসছি। পর্দার আড়াল থেকে পুরুষের গলা ভেসে আসছে। তা শুনে হ্যামলেট ভাবলেন যে তার কাকা ক্লডিয়াস বুঝি লুকিয়ে আছেন সেখানে। এই কথা মনে হতেই খাপ খোলা তলোয়ার হাতে তিনি ঝাঁপিয়ে পড়লেন পর্দার উপর, আর সজোরে সেই তলোয়ার বসিয়ে দিলেন পলোনিয়াসের বুকে। পলোনিয়াস আর্তনাদ করে লুটিয়ে পড়লেন মেঝেতে। এরপর দ্বিতীয় শব্দ করার আর সময় পেলেন না তিনি। চারিদিক ভেসে যেতে লাগলো তাজা গরম রক্তে। হ্যামলেট এতক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছেন। এ কি সর্বনাশ করে বসলো সে। কিন্তু এত দূর এসে সবটা পরিকল্পনা বানচাল হতে দেওয়া যাবে না, আর তাই পাগলামির ভান করে হাসতে লাগলেন হ্যামলেট। এই ব্যাপার, আমি তো ভাবছি পর্দার আড়ালে একটা ছুঁচো লুকিয়ে আছে। দেখতে দেখতে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল। সকলে জানল মায়ের সাথে দেখা করতে এসেছিলেন হ্যামলেট, আর সেইখানেই তিনি নিজের হাতে মন্ত্রীকে খুন করেছেন। এই খবর শুনে প্রাসাদের সবাই ভয়ে থরথর করে কেঁপে উঠল। ভয়ের কারণ একটাই, পাগলামিতে পেয়েছে হ্যামলেটকে। পাগলামোর বসে কখন কি করে বসবেন কে বলতে পারে। দেশের মানুষ হ্যামলেটকে বরাবরই ভালোবাসে, তাই ইচ্ছে সত্ত্বেও রাজা ক্লডিয়াস এতদিন তাকে মেরে ফেলার কোনো চেষ্টাই করেননি। তবে তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। তার মতলব ছিল যে কোনো ছুতোয় হ্যামলেটকে দেশের বাইরে পাঠাবেন, আর সেখানেই গুপ্ত ঘাতক লাগিয়ে হ্যামলেটকে হত্যা করবেন। এখন মন্ত্রীর মৃত্যুতে আচমকাই সেই সুযোগ এসে গেল। হত্যাকাণ্ডে যুক্ত থাকায় হ্যামলেটকে দেশের থেকে তাড়ানোর একটা সহজ পথ পাওয়া গেল। তিনি এমন ভান করলেন যেন ভাইপোর চিন্তায় তার ঘুম হচ্ছে না। ক্লডিয়াস তার ভাইপোকে পরামর্শ দিলেন, পলোনিয়াসকে অকারণ হত্যা করে তুমি ঠিক করনি। এই পাপ দেশবাসীর মন থেকে মুছে ফেলতে সময় লাগবে। তাই তুমি যদি বেশ কিছুদিন বিদেশে কাটিয়ে আসো, তবে সব দিক বজায় রাখা সম্ভব। তার মধ্যেই আমি আবার সবাইকে হাত করে ফেলব। হ্যাঁ, কিন্তু কোথায় যাব আমি? বোকা সাজার ভান করে জিজ্ঞাসা করলেন হ্যামলেট। সব দিক বিবেচনা করলে ইংল্যান্ডই তোমার বেড়াতে যাওয়ার পক্ষে আদর্শ জায়গা। তুমি বরং মাস কয়েক সেখানেই কাটিয়ে এসো। ক্লডিয়াসের মুখের কুটিল হাসিটা হ্যামলেট হয়তো দেখতে পেল না, দেখলে হয়তো বুঝতে পারত কি সর্বনাশ অপেক্ষা করছে তার জন্য। পলোনিয়াস ছিলেন হ্যামলেটের প্রেমিকা ওফিলিয়ার বাবা, কিন্তু বিধির বিধান এমন, শেষ পর্যন্ত হ্যামলেটের হাতেই তার বাবা মারা গেলেন। ছি 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 ছি, ওফিলিয়া মনে প্রাণে ভালোবাসে হ্যামলেটকে। তার মনে হ্যামলেটের প্রতি কোনো কুটিলতা বা দেখনদারি ছিল না। ওফিলিয়া চোখের জল ফেলতে ফেলতে বাবার কথা ভাবে। সে কিছুতেই নিজের মনকে মানাতে পারে না। এদিকে হ্যামলেট মনে মনে যথেষ্ট অনুতপ্ত। ওফিলিয়ার এই পাগল প্রায় দশা দেখে হ্যামলেট নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি মনে মনে ঠিক করলেন এই ভুল তাকে শুধরাতে হবে, আর তাই ক্লডিয়াসের কথা মতো
ইংল্যান্ড যাওয়া ছাড়া উপায় নেই। ক্লডিয়াসকে জানালেন, ইংল্যান্ডে যেতে আমার কোনো আপত্তি নেই। ভাইপোর কথা শুনে ক্লডিয়াস মনে মনে হাসলেন। ভাবলেন, এতদিনে বাগে পেয়েছি বাছাধনকে। দেখি দেখি এবার কি করে বেটা পরিত্রাণ পায়। এইবার ক্লডিয়াসের পথের কাঁটা সরাবার পালা। সেই মতোই তিনি ব্যবস্থা করলেন। পরের দিনই তার ইংল্যান্ড যাওয়ার সব ব্যবস্থাই তিনি করে দিলেন। সঙ্গে দিলেন নিজের কয়েকজন বিশ্বস্ত অনুচরকে। ইংল্যান্ডের রাজাকে একটা চিঠি লিখলেন ক্লডিয়াস। তাতে লেখা রইল, মহারাজ, ডেনমার্ক এবং ইংল্যান্ডের বন্ধুত্ব অটুট রয়েছে বহু বছর ধরে। নানা বিপদে আপদে ডেনমার্ক আপনাদের সহায়তা করেছে। এবার আপনাদের পালা সেই সাহায্যের ঋণ চোকানোর। ডেনমার্কের যুবরাজ হ্যামলেট ইংল্যান্ডে ভ্রমণে গেছে। সে ইংল্যান্ডের মাটিতে পা দেওয়ার সাথে সাথেই তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করুন। কারণ জানার চেষ্টা করবেন না। সেই চেষ্টা করলে আপনাদেরই বিপদ বাড়বে। আশা করি এই অনুরোধটুকু আপনি আদেশ মনে করেই তামিল করবেন। এটি রাজা ক্লডিয়াস। এরপর ক্লডিয়াসের নিজের অনুচরদের মধ্যে একজনের হাতে চিঠিটা তুলে দিলেন। কিন্তু বিধাতা হয়তো অন্য কিছুই ভেবে রেখেছিলেন। কালের কৃপায় এই কাজে তিনি সফল হলেন না। জাহাজে করে ইংল্যান্ড যাচ্ছিলেন হ্যামলেট ও তার দলবল। আর সৌভাগ্যবশত একদিন সেই চিঠিটাই হ্যামলেটের হাতে এসে পড়ল। আর সঙ্গে সঙ্গেই সব ফন্দি বুঝে গেল সে। কাল বিলম্ব না করে নিজের নামটা কেটে দিয়ে সেই জায়গায় পত্রবাহক আর তার সঙ্গীর নাম লিখে দিলেন হ্যামলেট। তারপর আবারও যথাস্থানে চিঠিটা রেখে দিলেন। এদিকে ইংল্যান্ড পৌঁছবার আগে আরো এক বিপদ। মাঝ দরিয়ায় একটা কিংভূত কিমাকার জাহাজ আটক করল সেই জাহাজকে। হ্যামলেট বুঝলেন জলদস্যুর আক্রমণ হয়েছে জাহাজে। খোলা তলোয়ার হাতে উনি ঝাঁপিয়ে পড়লেন তাদের উপরে। যাকে সামনে পেলেন তাকেই কচু কাটা করলেন তিনি। দস্যুদের ধারালো অস্ত্রের আঘাতে তার পোশাকও রাঙা হয়ে উঠল। হ্যামলেটের সহচর ক্লডিয়াসের সেই বিশ্বস্ত অনুচরেরাও কিন্তু বিপদে এগিয়ে এলো না। এই ফাঁকে হ্যামলেটকে একা ফেলে দিয়ে তারা নিজেদের জাহাজ নিয়ে পালিয়ে গেল। একা একাই জলদস্যুদের সাথে লড়াই চালালেন তিনি। গোটা একটা দিন লড়াইয়ের শেষে হ্যামলেট জলদস্যুদের হাতে পরাজিত ও বন্দী হলেন। তার সাহস আর বীরত্ব দেখে জলদস্যুরা আগেই মুগ্ধ হয়েছিল। হাত পা বেঁধে তাকে দস্যুদের সর্দারের সামনে হাজির করা হলো। দস্যু সর্দার শুধলেন, আপনার নাম কি? আমি ডেনমার্কের যুবরাজ হ্যামলেট। সদর্পের জবাব দিলেন হ্যামলেট। আপনি একা আমাদের দলের সাথে লড়াই করলেন? জানেন আমরা এই অঞ্চলের ত্রাস। আপনার প্রাণের ভয় নেই? একজন যুবরাজ মৃত্যুকে পরোয়া করে না। আমি আপনার বীরত্বকে কুর্নিশ জানাই। কোনো চিন্তা করবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। এই কাপুরুষদের পৃথিবীতে আপনার মতো বীরের বেঁচে থাকা দরকার। তার গুণমুগ্ধ দস্যুরা তখন তার বাঁধন খুলে দিল। তারপর তাকে নিজেদের জাহাজে করেই সসম্মানে ডেনমার্কের সমুদ্রের উপকূলে পৌঁছে দিল। হ্যামলেট দেশে ফিরে দেখলেন বাবার শোকে ওফেলিয়া সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছে। মনের দুঃখে স্নান, খাওয়া, ঘুম সবই বিসর্জন দিয়েছে সে। সময় মতো বাড়িতেও যায় না মেয়েটি। দিন রাত গোরস্থানে বাবার কবরের উপর পড়ে থাকে সে। একাকী হাহুতাশ করে আর কাঁদে।
কখনো বা আপন মনে গান গেয়ে গিয়ে কবরের পাশে ঘুরে বেড়ায়, কখনো আবার আশেপাশের গাছ থেকে ফুল পেড়ে কবরের উপর ছড়িয়ে দেয় সে। ওফেলিয়ার জন্য খুবই অনুতপ্ত হলো হ্যামলেট। না জেনেই একটা গুরুতর অন্যায় করে ফেলেছেন তিনি। মন্ত্রী পোলোনিয়াসের উপর কোনো ক্ষোভ তো ছিল না তার, কিন্তু ওই যে বলে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায় না, এখন আর কিছুই করার নেই তার। ওফেলিয়ার মতো তিনি নিজেও অসহায়। পোলোনিয়াসের ছেলে লিয়াটিস হ্যামলেটেরই সমবয়সী। সেও হ্যামলেটের মতোই ওস্তাদ তলোয়ারবাজ। অল্প কিছুদিন আগে লিয়াটিস ফ্রান্সে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে সে শুনল সব কথা। শুনল হ্যামলেট পাগলামোর ভান করে ওর বাবাকে হত্যা করেছে, আর সেই শোকেই তার বোন পাগল হয়ে গিয়েছে। এই সব কিছু শুনে তিনি হ্যামলেটের উপর বেজায় রেগে গেলেন, আর এই সুযোগে ক্লডিয়াসও তাকে আরো উস্কে দিলেন। তিনি লিয়াটিসকে বললেন, তোমার বাবা ছিলেন আমার একান্ত অনুগত। আমি সিংহাসনে বসার পর থেকে তার উপর ভীষণ নির্ভর করতাম। তিনি খুবই বিশ্বস্ত এক মন্ত্রী ছিলেন। তার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিতে হবে তোমায়, তবেই তার আত্মা শান্তি পাবে। সেই সাথে দেশের মানুষও তোমার পিতৃভক্তির পরিচয় পাবে। নিজের মায়ের সামনে পাগলামোর ভান করে হ্যামলেট তোমার বাবাকে অন্যায়ভাবে খুন করেছে। এখন তোমার একটাই কর্তব্য, হ্যামলেটের অপরাধের জন্য তাকে যথোচিত শাস্তি দেওয়া। তবে মনে রেখো, উত্তেজিত হয়ে কোনো কাজ করতে চেও না। বুদ্ধিমানেরা বলেন, আনন্দে প্রতিজ্ঞার, দুঃখে সিদ্ধান্ত নিতে নেই। মাথা ঠান্ডা রাখো। হঠকারী কোনো কাজ করা উচিত হবে না, তাতে বিপদেরও সম্ভাবনা আছে। দেশের মানুষ এখনো হ্যামলেটকে ভালোবাসে। তুমি ভেতরে ভেতরে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হও, আর বাকি ব্যাপারটা আমার উপরই ছেড়ে দাও। ব্যবস্থা যা করার তা আমি করব, কথা দিলাম। রাজা ক্লডিয়াস এইবার এক নতুন মতলব আঁটলেন। তিনি নিজের রাজ্যে এক তলোয়ার প্রতিযোগিতা আয়োজন করলেন। হ্যামলেট ও লিয়াটিস উভয়ই ভালো তলোয়ারবাজ হিসেবে পরিচিত ছিলেন। দেশের অল্প বয়সী যুবকদের কাছে এরা দুজনই আদর্শ। যুবরাজ ও মন্ত্রীপুত্রের তলোয়ারবাজি দেখবার জন্য লোকে হামলে পড়ত ক্রীড়াঙ্গনে। ক্লডিয়াস ঠিক করলেন হ্যামলেটকে মেরে ফেলতে তার এই খ্যাতিকেই কাজে লাগাবেন। তাই এক নতুন ষড়যন্ত্রের জাল বুনলেন তিনি। প্রতিযোগিতায় যে তলোয়ার ব্যবহৃত হয় তার ফলা থাকে ভোঁতা, কিন্তু ক্লডিয়াস লিয়াটিসকে বোঝালেন, শোনো, তোমার ও হ্যামলেটের উভয়ের হাতেই থাকবে ধারালো তলোয়ার, যার ফলা হবে খুবই ছুচলো। আর তোমার তলোয়ারের দু ধারে এবং ফলায় মারাত্মক বিষ মিশিয়ে রাখবো আমি। সে বিষ এমনই তীব্র যে তা রক্তের সংস্পর্শে এলেই মৃত্যু অবধারিত। লিয়াটিস শুধলেন, কিন্তু মহারাজ ক্লডিয়াস, এই পরিকল্পনা যদি কাজে না দেয় তখন? ক্লডিয়াস একটু ভেবে হাসলেন, তারপর ফিসফিসিয়ে বললেন, এছাড়াও অন্য বন্দোবস্ত থাকছে। দৈবাত তলোয়ারের আঘাতে যদি হ্যামলেটের মৃত্যু নাও হয়, তাহলে মৃত্যুকে ত্বরান্বিত করতে তার জন্য নির্দিষ্ট শরবতের গ্লাসে মিশানো থাকবে কালকোট বিষ। খেলার ফাঁকে যখন হ্যামলেটের তেষ্টা পাবে, তখন তার হাতে
ওই বিষ মেশানো শরবত তুলে দেওয়ার দায়িত্ব আমার। বাবা পোলোনিয়াসের মৃত্যুর জন্য হ্যামলেটের উপর প্রচন্ড রেগেছিলেন লিয়াটিস, কিন্তু তবুও সে আদপে তার বোনের মতোই একজন ভালো মনের মানুষ। লিয়াটিস কিছুতেই ক্লডিয়াসের এই অভিসন্ধি মন থেকে মেনে নিতে পারছিল না। এ কাজ করতে বিবেকে বাঁধছে তার। এমন অবস্থায় তার কি করা উচিত কিছুই ভেবে পাচ্ছে না সে। এই সময় হঠাৎ একদিন এক আকস্মিক দুর্ঘটনা ঘটল। পাগল হয়ে যাওয়ার পরও ওফেলিয়া হ্যামলেটকে ভুলতে পারেননি। একদিন কেন জানি তার মনে হলো ওই হ্যামলেটের সাথেই তার বিয়ে হবে। সে নিজেকে ফুল মালা দিয়ে সাজিয়ে নদীর ধারে হাজির হল। তারপর নদীর ধারে একটি গাছে উঠল ওফেলিয়া। গাছের একটি পলকা ডাল ঝুঁকে পড়েছিল নদীর উপর। ওফেলিয়া সেই ডালেই চেপে বসল। ওর ভার সইতে না পেরে সেই দুর্বল পোশাকা মচমচ করে ভেঙে পড়ল, আর সেই সাথে ওফেলিয়া পড়ে গেল নদীর জলে। খরস্রোতা সেই নদীর জলে পড়তে না পড়তেই সে অতলে তলিয়ে গেল। এই ঘটনার পরদিনই তার মৃতদেহ ভেসে উঠল। সবার আগে লিয়াটিসের কানে এলো সেই খবর। একজন বৃদ্ধ কাঠুরিয়া নাকি দুর্ঘটনার সময় সেই নদীর ধারেই কাঠ কাটছিল। ওফেলিয়াকে নদীতে পড়ে যেতে দেখে সে ছুটে এসেছিল ঠিকই, কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গিয়েছে। সেই কাঠুরিয়াই লিয়াটিসকে বোনের মৃত্যু সংবাদ দেয়। নদীর ধারে গিয়ে সে দেখল তার পাগলি বোনের মৃতদেহের পরনে রয়েছে বিয়ের কোণের সাজ। হয়তো বেচারির বিয়ের স্বাদ হয়েছিল মরণের আগে। কথাটা ভেবে একটা চাপা দীর্ঘশ্বাস ফেললেন লিয়াটিস। এদিকে ধূর্ত ক্লডিয়াস বুঝলেন এই সুযোগ। লিয়াটিস এখন মনে প্রাণে দুর্বল, যা করার এবারেই করতে হবে। সর্বহারা লিয়াটিসের বিবেকের দংশন মুছে ফেলতে আর কোনো বেগ পেতে হল না ক্লডিয়াসকে। দূত মারফত ওফেলিয়ার মৃত্যুর খবর পেলেন হ্যামলেট। সেই দুঃসংবাদে তিনিও ভেঙে পড়লেন। হ্যামলেট স্থির করলেন প্রেমিকাকে সমাধি দেবার সময় তিনি উপস্থিত থাকবেন সেখানে। বন্ধু হোরেশিওর সঙ্গে দেখা করলেন তিনি। বন্ধুকে কাছে টেনে বললেন, কি হয়ে গেল হোরেশিও? কোন পাপের প্রায়শ্চিত্ত করছি আমি? আমার এই জীবনে দুঃখের বোঝা কি আর লাঘব হবে না? শান্ত হও হ্যামলেট। পুরুষ মানুষের কান্না শোভা পায় না। শান্ত হও। তারপর বন্ধুকে শান্ত করে একসাথে সমাধিস্থলে গেলেন তারা। সে সময় কবর খুঁড়তে খুঁড়তে দুজন মজুর আপন মনে গান গাইছিল। তা শুনে হোরেশিওর দিকে তাকিয়ে হ্যামলেট উদাস স্বরে বললেন, দেখেছ হোরেশিও, কি আশ্চর্য ব্যাপার! মানুষ কি কবর খুঁড়তে খুঁড়তে এমন প্রেমের গান গাইতে পারে? বন্ধু, এ খুবই স্বাভাবিক ব্যাপার। ওদের জীবনে বেশিরভাগ সময়টাই তো কেটেছে ওই কবর খুঁড়তে খুঁড়তে। তাই ওরা মৃত্যু শোক বা কবরের অন্ধকারে থাকা বিভীষিকাকে ভুলে গিয়েছে। আর পাঁচজনের মৃত্যুর মতো মৃত্যুর ব্যাপারে তাদের কোনো অনুভূতি নেই। তেমন কোনো অনুভূতি থাকলে এই কাজ তারা কখনোই করতে পারত না। তার কথা শেষ হতেই ওফেলিয়ার মৃতদেহ নিয়ে সেখানে হাজির হলেন লিয়াটিস। সাথে রাজা ক্লডিয়াস, রানী গার্ট্রুড আর রাজ্যের বহু মন্ত্রী। পিছনে সাধারণ জনগণ ও আরো অনেকে এসেছে। দূর থেকে তাদের দেখতে পেলেন হ্যামলেট। তিনি আর হোরেশিও
তৎক্ষণাৎ এক সমাধিস্তম্ভের আড়ালে লুকিয়ে পড়লেন। ওফেলিয়াকে কবরে শোয়ানো হলো। প্রথা অনুযায়ী সবাই তার কবরের উপর ছড়িয়ে দিল 3 মুঠো মাটি। প্রিয় ছোট্ট বোনটিকে বিদায় জানাবার সময় নিজেকে আর স্থির রাখতে পারল না লেয়াটিস। কান্নায় ভেঙে পড়ল সে। হায় রে ঈশ্বর, হে কি যন্ত্রণা দিলে তুমি আমায়। বাবাকে হারিয়ে তাও মনকে মানিয়ে নিয়েও ছিলাম, কিন্তু এই পাগলি বোনটাকে ছাড়া আর যে আমার কেউ ছিল না। হায় ঈশ্বর, এবার আমি কার জন্য বাঁচব? এর থেকে তো হতভাগা এই লিয়াটিসকেই তুলে নিতে পারতে। তার সেই বুক ফাটা কান্না শুনে নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না হ্যামলেট। তিনি ছুটে এসে দাঁড়ালেন লেয়াটিসের সামনে। তারপর হাত পা নেড়ে পাগলের মতো অঙ্গভঙ্গি করে লেয়াটিসকে তিনি বললেন, তুমি তুমি তোমার বোনের জন্য বৃথাই কান্নাকাটি করছো। তাকে আমি যা ভালোবাসতাম, তোমার ওই ভালোবাসা তার কাছে কিছুই নয়। তুমি কি কবরের ভেতর তার পাশে শুয়ে পড়তে পারবে? না না, তুমি পারবে না, কিন্তু আমি পারবো। আর বিলাপ করো না, আর বিলাপ করো না। বেচারি ওফেলিয়াকে এবার শান্তির ঘুম ঘুমাতে দাও। উঠে এসো লায়ারটিস, উঠে এসো। শোকের সেই চরম মুহূর্তে হ্যামলেটের এমন ব্যবহারে প্রচন্ড উত্তেজিত হল লেয়াটিস। খাপ থেকে তলোয়ার বের করে, শয়তান পাগল, তোর জন্য আজ আমার বোনের এই হাল। তুই আমার সব শেষ করে দিয়েছিস, আমার জীবনটা তছনছ করে দিয়েছিস। বলে সে ছুটে গেল ওর দিকে। সাথে সাথেই তার হাত ধরে টেনে নিলেন রাজা ক্লডিয়াস। শান্ত করবার চেষ্টা করলেন তাকে। তিনি লেয়াটিসের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, লেয়াটিস, কি করছো তুমি? জানো তো ওর মাথা ঠিক নেই। হ্যামলেট আর সুস্থ নয়, পুরোপুরি পাগল হয়ে গেছে ও। কি লাভ পাগলের সাথে ঝগড়া করে? মনের রাগ দমন করে রাজার সম্মান রাখতে লেয়াটিস তার তলোয়ার খাপে ঢুকিয়ে দিল। এবার রাজা তাকে বললেন, আমার পরিকল্পনার কথাটা কিন্তু মনে রেখো লেয়াটিস। এখন মনকে শান্ত রাখো। চরম শোকের মুহূর্তেও বুদ্ধিমানেরা কিন্তু নিজেকে সংযত রাখে। দেখতে দেখতে তলোয়ার প্রতিযোগিতার দিন এগিয়ে এলো। অবশ্য তার আগেই হ্যামলেট দেখা করেছেন লেয়াটিসের সাথে। ওফেলিয়ার সমাধিস্থলে তার সেই আচরণের জন্য তিনি ক্ষমা চেয়েছেন ওর কাছে। তবে লেয়াটিস এই সাক্ষাৎকারের কোনো জবাবই দেননি। সবটা শুনে নিশ্চুপে সেই স্থান ত্যাগ করেছে সে। প্রতিযোগিতার দিন সারা রাজ্যের মানুষ ভেঙে পড়েছে ক্রীড়াঙ্গনে। তুড়ি ভেড়ি আরো 17 রকমের বাজনায় এবং মানুষের শোরগোলে প্রতিযোগিতার মাঠ গমগম করছে সকাল থেকেই। সারা রাজ্য হ্যামলেট আর লেয়াটিসের তলোয়ারবাজি দেখতে উদগ্রীব। আর এই সবের মাঝে সবার নজর এড়িয়ে ঘটে গেল আরো এক চক্রান্ত। তলোয়ারবাজির নিয়ম ভঙ্গ করে 2 প্রতিযোগীর জন্য এমন তলোয়ার রাখা হলো যার দুদিক খুরের মতো ধারালো, আর ফলাটাও ছুঁচলো। রাজা ক্লডিয়াস তার পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে বদ্ধপরিকর। লেয়াটিসের তলোয়ারের দুধারে ও ফলায় তীব্র বিষ মাখিয়ে রেখেছেন তিনি। সেই বিষ একবার যদি রক্তে মেশে, মৃত্যু নিশ্চিত। এর পাশাপাশি তিনি হ্যামলেটের জন্য তৈরি করে রেখেছেন বিষ মেশানো শরবত। লড়াই করতে করতে হ্যামলেট যখন ক্লান্ত হয়ে পড়বে, তখন সেই বিষ মেশানো শরবত তার হাতে তুলে দেওয়ার ব্যবস্থাও করে রেখেছেন তিনি। মোক্ষম চাল চালবেন আজ ক্লডিয়াস। নিশ্চিহ্ন করে দেবেন তার দিকে ধেয়ে আসার সমস্ত প্রতিরোধকে।
মঞ্চের ওপর তার নির্দিষ্ট আসনে বসে রয়েছেন রাজা ক্লডিয়াস। তার পাশেই বসেছেন রানী গার্ট্রুড। পদমর্যাদা অনুসারে মন্ত্রী, পরিষদ আর সেনাপতিরা বসেছেন তাদের পাশে। মঞ্চের চারিদিকে গোল করে রাজ্যের মানুষ ভিড় করে দাঁড়িয়েছে। দুই প্রতিদ্বন্দ্বী হ্যামলেট আর লেয়াটাস তাদের রণ সাজে প্রস্তুত। বর্ম, শিরস্ত্রাণ ও আরো রকমারি সাজ পোশাকে সেজে উঠেছেন দুজনেই। তলোয়ারবাজি শুরু হওয়ার ঠিক আগে হ্যামলেটের মনে ওফেলিয়ার জন্য গভীর অনুতাপ জেগে উঠল। তিনি লেয়াটাসের দু হাত ধরে ছলছল চোখে বললেন, বন্ধু বন্ধু লেয়াটাস, পারলে ক্ষমা করো। অতীতে যদি কোনো অন্যায় বা ভুল ত্রুটি করে থাকি, তাহলে এ মুহূর্তে সেসব ভুলে যাও। মনে রেখো, সেদিনের হ্যামলেট কিন্তু আজকের মতো স্বাভাবিক মানুষ ছিল না। তখন সে ছিল বদ্ধ উন্মাদ। পুরনো বন্ধুত্বের দোহাই দিয়ে তোমায় বলছি, তুমি ভুলে যাও সেদিনের উন্মাদ হ্যামলেটকে। হ্যামলেট দেখল লেয়াটাসের চোখের কোণেও জল চিকচিক করছে। সেও কাঁপা গলায় হ্যামলেটকে বলল, আমার মনে আর তোমার প্রতি কোনো ক্ষোভ নেই হ্যামলেট। আজ থেকে তুমি আর আমি আগের মতোই আবার বন্ধু হলাম। রাজা ক্লডিয়াসের এইসব দৃশ্য চোখে পড়ল না। তিনি তখন হ্যামলেটের হত্যাযজ্ঞে মেতে উঠেছেন। সুরাভর্তি পানপত্রে চুমুক দিলেন উনি। সাথে সাথেই চারিদিক থেকে দামামা আর ভেরি বেজে উঠল, আর তার সাথে তাল দিয়ে শুরু হলো দুই পুরনো বন্ধুর তলোয়ারবাজি। এই প্রতিযোগিতার প্রচলিত নিয়ম ছিল, প্রতিযোগীরা কেউ কাউকে মারণ আঘাত করবে না। হ্যামলেট খেলতে লাগলেন নিয়ম মেনেই, কিন্তু লেয়াটাস পড়েছে ধন্দে। সে হ্যামলেটকে আঘাত করতে চায় না, কিন্তু তেমন জোরদার আঘাত করার জন্য মঞ্চ থেকে বারবার ইশারা করছেন ক্লডিয়াস। হ্যামলেট যেখানে নিয়ম মেনে খেলছে, সেখানে নিয়ম কি করে ভাঙবে লেয়াটাস? আর এইভাবে হ্যামলেটকে আঘাত করতে বিবেকে লাগছে তার। এক সময় লেয়াটাসকে কোণঠাসা করে ফেললেন হ্যামলেট। ফলে বিবেকের বাধা ভুলে গিয়ে প্রকৃত তলোয়ারবাজের মতো ক্রমশ উত্তেজিত হতে লাগলো লেয়াটাস। খেলার প্রথম পর্ব শেষ হয়ে যাওয়ার পর ক্লান্ত হ্যামলেট মার কাছে এসে দাঁড়ালেন। ক্লডিয়াসের দিকে তাকিয়ে রানী বললেন, হ্যামলেট তৃষ্ণার্ত, ওকে শরবত দাও। ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিলেন ক্লডিয়াস। সাথে সাথেই তিনি বিষ মেশানো শরবতের গ্লাস রানীর হাতে তুলে দিলেন। তিনি কিন্তু গার্ট্রুডকে বুঝতেও দেননি যে তার হাতে করেই তাঁরই সন্তানের জন্য বিষের আধার তুলে দেওয়া হচ্ছে। রানী সেই গ্লাস হ্যামলেটের হাতে দেওয়ার পূর্বেই বেজে উঠল বাজনা। দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার বাজনা বাজছে। ফলে মায়ের কাছ থেকে ছিটকে খেলার জায়গায় এসে দাঁড়ালেন হ্যামলেট। সেখান থেকে চেঁচিয়ে মাকে বললেন, খেলা শেষ হোক, একেবারে বিজয়ী হয়ে শরবতের চুমুক দেব। সকাল থেকে প্রখর রোদের মধ্যে একইভাবে খেলা দেখতে দেখতে খানিক ক্লান্ত হয়ে পড়েছিলেন রানী। তাই সেই শরবতের গ্লাসটা রাজাকে ফিরিয়ে দেননি তিনি। কি মনে হতে তেষ্টা মেটাতেই গার্ট্রুড নিজেই এক চুমুক খেয়ে ফেললেন সেই শরবতটুকু। ক্লডিয়াস স্বপ্নেও ভাবেননি যে এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু তখন তো আর কিছু করার নেই। বুকে এক রাশ উত্তেজনা নিয়ে এক মনে খেলা দেখতে লাগলেন ক্লডিয়াস। কাউকে বুঝতে পর্যন্ত দিলেন না যে কি সাংঘাতিক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যেই। দ্বিতীয় পর্ব শেষ হওয়ার সময় লেয়াটাসকে তাকিয়ে তুলতে ইশারা করলেন ক্লডিয়াস, আর সাথে সাথেই তলোয়ার দিয়ে হ্যামলেটকে জোর আঘাত করল লেয়াটাস। হ্যামলেট তাকে বললেন,
কি করছো তুমি লিয়ার্টিস? তুমি কি খেলার নিয়ম কানুন সব ভুলে গেছো? আমি খুব দুঃখিত, উত্তেজিত ছিলাম বলে আমার খেয়াল ছিল না, বলল লিয়ার্টিস। কিন্তু কিছুক্ষণ বাদেই বিষ মেশানো তলোয়ার দিয়ে হ্যামলেটের গায়ে আবার আঘাত করল লিয়ার্টিস। এইবার আর ধৈর্য রইল না হ্যামলেটের। তিনিও তার তলোয়ার দিয়ে জোর আঘাত করলেন লিয়ার্টিসকে। লিয়ার্টিসের সেই আঘাতের পর থেকেই হ্যামলেটের শরীর থেকে রক্ত ঝরছিল। তার মতলব হাসিল হয়ে গিয়েছে দেখে লিয়ার্টিস চেঁচিয়ে বলে উঠল, লড়াই থামাও এখনই। কিন্তু লড়াই বন্ধ করার বাজনা বেজে ওঠার আগেই হ্যামলেটের তলোয়ার গর্জে উঠল। তিনিও বাঘের বাচ্চা সাচ্চা তলোয়ারবাজ। হ্যামলেট তলোয়ারের এক আঘাতে ফেলে দিলেন লিয়ার্টিসের হাতের তলোয়ার। তলোয়ারটা মাটিতে পড়ে যেতেই সেই বিষ মাখানো তলোয়ার তুলে নিয়ে হ্যামলেট বসে দিলেন লিয়ার্টিসের বুকে। ওদিকে রানীকে এলিয়ে পড়তে দেখে উপস্থিত সবাই চেঁচিয়ে উঠলেন, এ কি রানী বেহুশ হয়ে পড়েছেন। একটা হুলুস্থুল পড়ে গেল উপস্থিত মন্ত্রী, শান্ত্রী আর জনগণের মধ্যে। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে রানী টের পেলেন সবটা। যে শরবত তিনি খেয়েছেন তাতেই মেশানো ছিল বিষ। তিনি আতঙ্কগ্রস্ত হয়ে চেঁচিয়ে বললেন, আমি মারা যাচ্ছি। তোমার শরবতে বিষ মেশানো ছিল হ্যামলেট। আমি নিশ্চিত রাজা ক্লডিয়াসের কাণ্ড এসব। আমার পাপের ফল ভোগ করলাম আমি। সব পেয়েও লোভের বশবর্তী হয়ে হারালাম সবটাই। আমি চললাম হ্যামলেট, চললাম। হ্যামলেট অবাক হয়ে তাকালেন তার মার দিকে। ঠিক সেই সময় লিয়ার্টিস বলে উঠল, শোনো বন্ধু হ্যামলেট, আর কিছুক্ষণ বাদে তুমি আর আমি দুজনেই চিরকালের মতো ছেড়ে যাব এই পৃথিবী। বলতে বলতে সেও এলিয়ে পড়ল। বিষক্রিয়ায় তার শরীর ইতিমধ্যেই জবাব দেওয়া শুরু করে দিয়েছে। মা আর বন্ধুর মৃত্যুতে সীমাহীন ক্রোধে তখন সত্যি উন্মাদ হয়ে উঠেছেন হ্যামলেট। তার চোখ দুটো ভীষণ রাগে লাল হয়ে উঠেছে। তার শরীরেও রন্ধ্রে রন্ধ্রে তখন বিষ পৌঁছে গেছে, কিন্তু সে খেয়াল নেই তার। উন্মত্ত হয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বিষ মাখানো তলোয়ারটা তুলে নিলেন তিনি। সদর্পে এসে দাঁড়ালেন মঞ্চে, আর কেউ কিছু বোঝবার আগেই তিনি তলোয়ারটা সজোরে বসিয়ে দিলেন ক্লডিয়াসের বুকে। তুমি ছড়িয়েছ এ বিষ। আমার বাবা, মা, মন্ত্রী পোলোনিয়াস, আমার প্রিয়তমা ওফেলিয়া, বন্ধু লিয়ার্টিস, সকলের মৃত্যুর জন্য দায়ী তুমি। তাই তোমাকেই তোমার বিষ ফিরিয়ে দিলাম। এই আমার প্রতিশোধ ক্লডিয়াস। এই হলো হ্যামলেটের প্রতিশোধ। রাজা ক্লডিয়াস, রানী গার্ট্রুড সবাই এখন মৃত। যে অন্যায়ের প্রতিবিধান চেয়েছিলেন তার বাবার প্রেত মূর্তি, সেইটাই করেছেন হ্যামলেট। কিন্তু এবার তার মাথা ঘুরতে শুরু করেছে, পা টলছে তার। হ্যামলেট বুঝতে পারছেন তার মৃত্যু এসে গিয়েছে। এই সবুজ পৃথিবী, নীল আকাশ শেষবারের মতো দেখে নিলেন তিনি। আর কিছুক্ষণ বাদেই মাটিতে ঢলে পড়লেন ডেনমার্কের যুবরাজ। সাথে সাথেই ছুটে এলেন তার পুরনো বন্ধু হোরেশিও। হ্যামলেটের মাথাটা তিনি তুলে নিলেন নিজের কোলে। শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে কোনো মতে মুখ তুললেন হ্যামলেট। তখন তার হাঁ পুড়ছে, গালের কষ বেয়ে নেমে আসছে গ্যাঁজলা। যন্ত্রণা কাতর কণ্ঠে হ্যামলেট বললেন, আমার সময় শেষ হোরেশিও। আর একসাথে ঘোড়ার পিঠে চড়ে দূর দেশে যাওয়া হলো না, রঙিন ফানুস ওড়ানো হলো না, কত কিছুই হলো না বলো।
তবে দুঃখ হচ্ছে না, আফসোস নেই আমার। ওপারে গিয়ে নিশ্চয়ই আমার পরিবারের দেখা পাবো, আর একবার হয়তো মোলাকাত হবে সুন্দরী ওফেলিয়ার সাথে। এবারে আর তাকে কষ্ট দেব না। দেখো, ডেনমার্কের হতভাগ্য যুবরাজের কাহিনী শোনার জন্য একমাত্র তুমি বেঁচে রইলে হরেশি। ও এই কঠিন করুণ গল্প দুনিয়াকে বলো। এই হ্যামলেটের কথা বলো, তাদের এক হতভাগ্য সন্তান, এক ব্যর্থ প্রেমিক আর এক নিঃস্বার্থ যুবরাজের কাহিনী। Oh, I wish